নমস্কার সকলকে। আজকে আমরা শুরু করব স্থির তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। স্থির তড়িৎ ক্ষেত্র অর্থাৎ কোনো তড়িৎ স্থির অবস্থায় থাকলে তার চারিদিকে যতটা ক্ষেত্র তৈরি করে সেটাই হচ্ছে স্থির তড়িৎ ক্ষেত্র, তাই তো? আমরা জানি এটা যে ধরো কোনো একটা আধান কোনো একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ মানে হলো আধান, একটা আধান কিউ ওয়ান কোনো একটা জায়গায় রাখা আছে। সেই আধানটা তার চারিদিকে কিছুটা এমন অঞ্চল তৈরি করে যে অঞ্চলের মধ্যে যদি দ্বিতীয় কোনো আধানকে আনা হয় তাহলে এই দ্বিতীয় আধানটি এর দ্বারা আকর্ষিত হবে বা বিকর্ষিত হবে। ঠিক আছে? তো তাহলে একটা ক্ষেত্র, এমন ক্ষেত্র তৈরি করলো যে ক্ষেত্রের মধ্যে দ্বিতীয় কোনো আধান আনলে সেই দ্বিতীয় আধান কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। তো এই অঞ্চলটি হচ্ছে এই কিউ1 আধানের তড়িৎ ক্ষেত্র, তাই তো? তাহলে আমরা এটা জানি যে দুটি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। ধরলাম কিউ ওয়ান আধান হচ্ছে পজিটিভ আধান, +1 ধনাত্মক আধান, এবং কিউ2 আধান হচ্ছে একেও ধরলাম পজিটিভ আধান। তো তাহলে কি হবে, এর ক্ষেত্রের মধ্যে যদি কিউ2 আধানকে আনা হয় তাহলে এই কিউ2 আধানটি এর দ্বারা বিকর্ষিত হবে, কিউ1 আধানের দ্বারা বিকর্ষিত হবে, একে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? এবং এই কিউ2 আধান যদি বিপরীত জাতীয় আধান হয়, অর্থাৎ কিউ2টা হলো নেগেটিভ আধান, সেক্ষেত্রে কিউ2 আধান কিউ1 আধানের দ্বারা আকর্ষিত হবে। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণ বা বিকর্ষণ করে এটা তো ঠিক আছে, কিন্তু কতটা পরিমাণ বলের দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে, ঠিক আছে, কতটা বলের দ্বারা আকর্ষণ বিকর্ষণ করে সেটা জানার জন্য যে সূত্র সেটি হচ্ছে কুলম্বের সূত্র। ওকে, তো কুলম্বের সূত্রতে বলা হয়েছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধান দুটির কেন্দ্রবিন্দু দুটির সংযোগী সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং এর মান আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে? তাহলে ধরলাম আমরা এখানে এই কিউ1 এবং কিউ2 দুটি আধান। ঠিক আছে? তো প্রথমে তাহলে কিউ1 কিউ2 এই দুটি আধানের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। ঠিক আছে? এই আকর্ষণ বল না বিকর্ষণ বল সেটা নির্ভর করছে আধান দুটির প্রকৃতি কি সমজাতীয় না বিপরীত জাতীয়। তো এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ যদি এফ হয় তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এফ সমানুপাতিক, এটা হচ্ছে কিউ1 কিউ2, মানে কিউ1 এবং কিউ2 এর মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক। মানে এখানে এই সূত্রটি লেখার সময় যে কিউ1 এবং কিউ2 তারা কি জাতীয় আধান, এ প্লাস আধান না এ মাইনাস আধান না এ মাইনাস আধান প্লাস আধান, এটা লেখার দরকার নেই। মানে অ্যাকচুয়ালি ধরো এরকম হলো যে এটাও প্লাস আধান এটাও প্লাস আধান, আমি এখানে কিউ1 বলতে বোঝাচ্ছি যে মড অফ প্লাস কিউ1। ওকে, তো মানে এর মানটা হচ্ছে কিউ1 এবং এর মান হচ্ছে কিউ2। তো এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সমানুপাতিক কিউ1 কিউ2, মানে এদের মানের গুণফল যত বেশি হবে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটাও তত বেশি হবে। ধরলাম এদের কেন্দ্রবিন্দু দুটির মধ্যবর্তী আমি দূরত্ব ধরলাম আর। ঠিক আছে? এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম আর, তাহলে এফ কি না আর স্কয়ারের সাথে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আর একটা কমে। অবভিয়াসলি কিউ1 এবং কিউ2 এরা কাছাকাছি রাখা থাকলে এদের মধ্যে বেশি আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে না, দূরে দূরে রাখা থাকলে বেশি আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে। অবশ্যই যে কাছাকাছি রাখা থাকলে প্রভাব বেশি হবে, তাহলে আর স্কয়ারের সাথে আর মানে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে এই দুটো সূত্রকে যদি একসঙ্গে লেখা হয় তাহলে আমরা লিখতে পারি তো যে এফ এদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল এফ সমানুপাতিক কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে? তো সেটা এখানে লেখা হয়েছে, দেখো। তাহলে ধরা যাক এই আধান দুটি হলো কিউ1 এবং কিউ2, এরা পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত। এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান যদি এফ হয় তাহলে কুলম্বের সূত্র অনুসারে এফ সমানুপাতিক কিউ1 কিউ2, আবার এফ সমানুপাতিক 1/r স্কয়ার। দুটোকে একসঙ্গে লেখা যেতে পারে
সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার। সমানুপাতিক চিহ্নকে সমান দিয়ে লিখতে গেলে একটা ধ্রুবক বসাতে হয়, এটা সবাই জানো। এই সমানুপাতিক ধ্রুবকটাকে লিখলাম k, তাহলে f সমান k Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই k একটা কি সমানুপাতিক ধ্রুবক, এর মান কি কার উপর নির্ভর করে? এর মান নির্ভর করে যে আমি কোন পদ্ধতিতে এটা লিখছি, সিজিএস না এসআই, কোন পদ্ধতিতে লিখছি তার উপর নির্ভর করে। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে কে এর মান আলাদা হবে, এসআই পদ্ধতির ক্ষেত্রে কে এর মান আলাদা হবে, এবং মাধ্যমের প্রকৃতির উপর, মানে কোন মাধ্যমে আধানগুলো অবস্থিত, শূন্য মাধ্যমে অবস্থিত না অন্য কোনো মাধ্যমে অবস্থিত, তার উপর নির্ভর করে। এই কে বলা হয় কুলম্বের ধ্রুবক। এই কে কি বলা হয়? কুলম্বের ধ্রুবক। ওকে, বোঝা গেছে? এরপরে দেখো, এই Q1 এবং Q2 এই দুটি আধান আমি ধরলাম Q1 এবং Q2, এটা প্লাস মাইনাস মানে যা ইচ্ছা হতে পারে। তো এদের মধ্যবর্তী দূরত্ব r, তো এটা জানা গেল যে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তো কাজ করছে। কতটা পরিমাণ আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে? k Q1 Q2 বাই আর স্কোয়ার। কিন্তু কোন দিক বরাবর আকর্ষণ করছে? দেখো, এই ধরো Q1 Q2 কে মানে কিভাবে টানছে, এরকম করে কোনো বক্রপথে টানবে না এরকম করে টানবে? ঠিক আছে, এভাবে আকর্ষণ বিকর্ষণ বল করবে না। কিভাবে আকর্ষণ বিকর্ষণ বল এদের মধ্যে কাজ করবে? এদের সংযোগী সরলরেখা বরাবর। যদি এ মাইনাস হয়, যদি এ প্লাস হয়, তাহলে এ প্লাস মাইনাস কে নিজের দিকে এই সরলরেখা বরাবর, এই সরলরেখা বরাবর নিজের দিকে আকর্ষণ করবে। এবং যদি Q2 প্লাস হয়, তাহলে এই সংযোগী সরলরেখা বরাবর একে বিকর্ষণ করবে। বোঝা গেছে? এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা নির্ণয় করা হয় টরশন তুলার সাহায্যে। টরশন তুলা, মনে রাখবে এটা, টরশন তুলার সাহায্যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা নির্ণয় করা হয়। এরপরে আমরা এখানে এই যে সমানুপাতিক ধ্রুবক কে এর মানটা বললাম যে একক পদ্ধতির উপর নির্ভর করে। যদি আধান দুটি শূন্য মাধ্যমে রাখা থাকে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে রাখা থাকে, তখন এই যে কে ধ্রুবকটাকে লেখা হয় এসআই পদ্ধতিতে 1/4 ইপসিলন নট, এটাকে বলা হয় ইপসিলন নট। ঠিক আছে, এই ইপসিলন নটকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইংরেজিতে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। যদি অন্য কোনো মাধ্যমে রাখা থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কে সমান 1/4 ইপসিলন। তাহলে সেখানে ইপসিলনটা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আসলে তড়িৎ ভেদ্যতা জিনিসটা কি ওটা একটু বলি। ঠিক আছে, এই যে Q1 এবং Q2 এ আধান দুটো কোনো একটা মাধ্যমে রাখা আছে, যখন এই আধান দুটি পরস্পরের সাথে ইন্টারাকশন করছে, মানে আকর্ষণ বা বিকর্ষণ বল এদের মধ্যে কাজ করছে, তখন কি হয়? ধরো এই Q1 আধান থেকে Q2 আধানের দিকে একটা এনার্জি মানে একটা শক্তির ট্রান্সমিশন হয়, মানে এখান থেকে শক্তি এদিকে যাচ্ছে। ঠিক আছে, মানে এদের মধ্যে একটা শক্তি, এই যখন একে আকর্ষণ করছে মানে এদের একটা শক্তির ট্রান্সমিশন হচ্ছে। তো এই শক্তিটা যখন এই মাঝখানকার এই মাধ্যমটা পেরিয়ে তো শক্তিটা যাওয়া আসা করতে হচ্ছে, এই শক্তিটা যাচ্ছে, তো এই মাধ্যম কিছুটা পরিমাণ এনার্জিকে মানে এই যে ইলেকট্রিক এনার্জিটাকে কিছুটা অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, তো এই পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা থেকে জানা যায় যে এই যে শক্তিটাকে শোষণ করার ক্ষমতা কোন মাধ্যমের বেশি। যে মাধ্যমের ক্ষেত্রে শক্তি শোষণ করার ক্ষমতা বেশি তার তড়িৎ ভেদ্যতার মান বেশি। যার ক্ষেত্রে শক্তি শোষণ কম করে, যদি শক্তি শোষণ কম করে তাহলে বেশি পরিমাণ শক্তি যেতে পারছে, তাহলে সেক্ষেত্রে আকর্ষণ বলের পরিমাণটাও বেশি হবে। ওই জন্য যদি এই তড়িৎ ভেদ্যতার মানটা কম হয়, দেখো নিচে আছে, তাহলে তড়িৎ ভেদ্যতার মানটা যদি কম হয় তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা বেশি হবে। বোঝা গেল? আচ্ছা, তো এই হচ্ছে তড়িৎ ভেদ্যতা। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে কুলম্বের সূত্রটা হয়ে দাঁড়ায় F = 1/k Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে এই কে কে বলা হয় ওই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে থাকে তাহলে সেক্ষেত্রে কে এর মানটা 1, আর সেক্ষেত্রে কুলম্বের রূপটা তখন দাঁড়াবে F সমান Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। বোঝা গেছে? তো এই হলো কুলম্বের সূত্র সিজিএস এবং এসআই পদ্ধতিতে মোটামুটি একটা ধারণা। আমরা এর সূত্রটা প্রয়োগ করে পরের ভিডিওতে কিছু নিউমেরিক্যাল সলভ করব, তো সেখান থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যখন এগুলো অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে, তখন আরো পরিষ্কার হয়ে যাবে। এরপরে এই যে এই সূত্রটা, এই কুলম্বের সূত্রটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য বলা আছে, অবশ্যই
এই সূত্রটি কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। মানে ওই বস্তুর আকার অনেক বড় হলে এবং আধানটা অবশ্যই মানে পুরো বস্তু জুড়ে যদি না থাকে তবেই সেক্ষেত্রে এই কুলম্বের সূত্রটি প্রযোজ্য। মানে এই আধান দুটি অবশ্যই বিন্দু আধান হতে হবে। মানে বিন্দু আধান বলতে এটা বোঝায় যে এদের মধ্যবর্তী দূরত্বটা অবশ্যই তার আকারের থেকে অনেকটা বেশি হতে হবে, যাতে করে এই দূরত্বটা এতটাই বেশি সেক্ষেত্রে এই দুটো বস্তুকে বিন্দু আধান হিসেবে কনসিডার করা যেতে পারে। আর কি, আচ্ছা, আধানগুলির মধ্যবর্তী দূরত্ব অবশ্যই পারমাণবিক আকারের চেয়ে বেশি হতে হবে। মানে আমি ধরো একটা নিউক্লিয়াসের কথা বলছি, ঠিক আছে, একটা নিউক্লিয়াসের কথা বলছি। একটা নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। একটা প্রোটন একটা নিউট্রন তো নয়, তার মানে কি এদের মধ্যে দুটো প্রোটনও থাকে, ঠিক আছে, তিনটে প্রোটনও থাকে, তাহলে একাধিক পজিটিভ চার্জ আছে। তা সত্ত্বেও কিন্তু এখানে তাহলে দুটি প্রোটন প্রোটন হলে সমজাতীয় আধান, সমজাতীয় আধান হলে তো এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করার কথা, তাহলে প্রোটনগুলো পরস্পর থেকে দূরে চলে যাওয়ার কথা, কিন্তু এদের মধ্যে বাইন্ডিংটা তাহলে তো ভালো কি করে? তাহলে এখানে নিউক্লিয়ন গুলোর মধ্যে যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে, মানে যে স্ট্রং নিউক্লিয় বল, এই বলটা এতটাই বেশি যে এক্ষেত্রে আর ওই কুলম্বের সূত্র কাজ করে না। কুলম্বের সূত্র তার মানে কি হতে হবে? এদের অবশ্যই আধানগুলির মধ্যে দূরত্ব অবশ্যই পারমাণবিক আকারের চেয়ে বেশি হতে হবে, না হলে সেক্ষেত্রে ওই নিউক্লিয়ার ফোর্সটা, নিউক্লিয় বলটা অনেক বেশি। সেক্ষেত্রে কুলম্বের সূত্রটা, তাহলে বিকর্ষণের সূত্রটাকে কাজে লাগাতেই পারছো না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। আর কি, আর আধান দুটির মধ্যবর্তী দূরত্ব কিন্তু খুব বেশি, কয়েক কিলোমিটার বেশি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না, কারণ আর এর স্কয়ারের সাথে ও ব্যস্তানুপাতিক। তাহলে আর এর মানটা যদি খুব বেশি হয় তাকে আবার স্কয়ার করতে হবে, তাহলে ফোর্সের মানটা অত্যন্ত কম। আর কি না, আধান দুটির মধ্যে যে বল এটা সব মাধ্যমের ক্ষেত্রে সমান নয়। বললাম যেখানে পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতার মানটা কম সেই সমস্ত ক্ষেত্রে, যেমন শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা সব থেকে কম, তো শূন্য স্থানের ক্ষেত্রে দুটি আধান, একই আধান শূন্য মাধ্যমে রাখা থাকলে সব থেকে বেশি ওদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। এই যে 1/4 পাই এপসিলন নট তোমরা পেলে, এর মান এবং একক দেখো কিভাবে এটা নির্ণয় করব। আমরা জানি যে কুলম্বের সূত্ররূপটা আমরা কি লিখলাম, যে F সমান K Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে K সমান 1/4 পাই এপসিলন নট, তাহলে 1/4 পাই এপসিলন নট কত? তুমি এইদিকে গুণ করে দাও, F R স্কয়ার ডিভাইডেড বাই Q1 Q2। এসআই পদ্ধতিতে যদি বের করা হয় তাহলে F এর একক, বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, দূরত্বকে স্কয়ার করা আছে তাহলে মিটার স্কয়ার। Q1 Q2 উভয় হলো আধান, তাহলে আধানের একক হচ্ছে কুলম্ব, তাহলে কুলম্ব স্কয়ার, তাহলে 1/4 পাই এপসিলন নট এর কে, এই কে এর একক কি দাঁড়ালো? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। 1/4 পাই, তোমরা জানো পায়ের মান কত? 22/7। যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দেখা যায় 1/4 পাই এপসিলন নট এর মান দাঁড়ায় 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব -2, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে ইপসিলন নটটা তো আবার নিচে আছে, তাহলে একে যদি উল্টে দাও তাহলে পুরোটা ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। আর কে এর মাত্রা কি করে বের করব? কে সমান F R স্কয়ার বাই Q1 Q2। F কি? বলের মাত্রা কি? m⁻⁻1 l⁻⁻1 t⁻⁻2। আচ্ছা, আর হলো দূরত্বের মাত্রা কি? l, তাহলে l স্কয়ার। Q1 আধানের একক কি? IT, I হচ্ছে জানো তড়িৎ প্রবাহের মাত্রা পড়েছো তো, তাহলে IT, t হলো টাইম, তাহলে এখানেও IT সবগুলোকে একসাথে করে দাও। কটা এখানে m থাকলো? একটা m থাকলো, তাহলে m, l কটা আছে? এই দেখো 1 আর 2, তাহলে 3, l হয়ে গেল 3। t কটা আছে? t এর দেখো এখানে -2, আবার এখানে একটা দুটো, তাহলে 2, সেই 2টা উপরে চলে গেল, তাহলে আরো একটা -2, -4, আর I কটা আছে? দুটো, উপরে চলে গেল, তাহলে -2। তাহলে এই হলো k এর মাত্রা। আজকে এতটাই থাক, পরের ভিডিওতে আমি এই কুলম্বের সূত্র ধরে কিছু অঙ্ক করাবো, কিছু আমি নিউমারিক্যাল সলভ করাবো। ওকে, থ্যাংক ইউ।